আসসালামু আলাইকুম। চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা আপনারা যে স্টকগুলা রিকোয়েস্ট করেছেন আমাদের কমিউনিটি পোস্টে, তো এই স্টকগুলা নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা আমাদের চ্যানেলের প্রতি সপ্তাহে একটা পোস্ট দিয়ে থাকি এই ছবিটা দিয়ে, যেখানে আপনারা কমেন্টে আপনাদের স্টকের জন্য রিকোয়েস্ট করতে পারেন। তো আপনাদের রিকোয়েস্টেড স্টকগুলা থেকে বা যেই স্টকগুলা নিয়ে সবচেয়ে বেশি রিকোয়েস্ট আসে ওই স্টকগুলা নিয়ে আমরা একটা অ্যানালাইসিস বা একটা মোটামুটি আমাদের কিছু মতামত জানানোর চেষ্টা করি। ভিডিও শুরু করার আগে যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে www.facebook.com/chartcanvas নামে। যারা এখনো এই পেজটাতে লাইক দেন নাই তারা আমাদের পেজটাতে লাইক দিবেন। তো অ্যানালাইসিস শুরু করার আগে মার্কেট নিয়ে কিছু কথা বলা যাক। তো মার্কেটের যেই চার্ট এটাতে আসার আগে জাস্ট একটা নিউজ আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যেটা হলো যে 24 মে 2024-এর একটা নিউজ। এটা বিজনেস স্ট্যান্ডার্ডে বিজনেস স্ট্যান্ডার্ডে বলা আছে। তো এখানে জিনিসটা যেটা যে 2024-25 অর্থ বছরে 2.5% বাড়তি কর্পোরেট কর আসতে পারে আসলে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে। তো এই জিনিসটা হলো যে আসলে যেই ক্যাশলেস যেই বাংলাদেশ করার চেষ্টা করতেছে, ওইটা যদি পাবলিকলি ট্রেডেড কোম্পানিগুলো যদি ক্যাশলেস ট্রানজেকশন করতে পারে 36 লাখ টাকার মধ্যে যদি থাকে, তাইলে আসলে তারা ওই ট্যাক্সটা দিতে হবে না, বা যদি সেটা না করতে পারে সেক্ষেত্রে এই ট্যাক্সটা দিতে হবে। তো এটা নিয়ে একটু কথা বলা যাক। তো আসলে যেখানে আমাদের পুঁজিবাজারের অবস্থা এখন একটু সংকটাপন্ন, সেখানে আসলে এই ডিসিশনটা মনে হয় না একটা ভালো ডিসিশন হলো। কারণ যেখানে আসলে এখন উচিত যে লিস্টেড আর নন লিস্টেড কোম্পানিগুলোর ট্যাক্স যেই ডিফারেন্সটা এটা আরো বাড়ায় কিভাবে দেওয়া যেত সেটা হয়তো করা যেতে পারতো। বাট এই 2.5% ট্যাক্স শুধুমাত্র লিস্টেড কোম্পানিগুলোতে করার ফলে যেটা হলো যে আসলে এখন সেই ডিফারেন্সটা কমে আসলো, যেটা ছিল 7.5%, সেটা থেকে এখন 5% চলে আসলো। আর বড় কোম্পানিগুলোর জন্য, বড় যেসব কোম্পানিগুলো বা ভালো যেসব কোম্পানিগুলো আছে তাদের জন্য তো এই 36 লাখ টাকার মধ্যে ম্যানেজ করাটা একটু টাফ বা নিয়ারলি ইম্পসিবল আসলে। তো সেক্ষেত্রে আসলে মোটামুটি অনেকেরই হয়তো এই 2.5% যে কর্পোরেট ট্যাক্স এটা কিন্তু দিতেই হবে, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা হয়তো পুঁজিবাজারের এখন এই পতনের সময় এটা না করলেও পারতো। এখন এই টাইমে আসলে ডিসিশন গুলো আর একটু ভালো হইলেও হয়তো পারতো, বা সেটা হয়তো মার্কেটের জন্য সাপোর্টিভ হইতো। তো যাই হোক, মার্কেটের চার্টে আসা যাক। মার্কেট নিয়ে যদি কথা বলতে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে লাস্ট কয়েকদিন কিন্তু খুব বাজেভাবে পতন হচ্ছে। বিশেষ করে গেইন ট্যাক্সের উপরে যেই ইনকাম ট্যাক্স দিতে হবে সেই একটা নিউজ বের হওয়ার পরে কিন্তু পতনটা আরো কড়াভাবে দেখা যাচ্ছে। কিন্তু ওই নিউজটার আসলে কোনো সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায় নাই, বিভিন্ন মাধ্যমে নিউজটা আসতেছে। চার্ট নিয়ে ডিটেলস কথা বলার আগে আপনাদেরকে অন্য আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হলো যে আমাদের যে মার্কেটের 2013-14 অর্থ বছর থেকে বর্তমানের বা এই আজকের উইক পর্যন্ত পিই ডেটা। তো আমরা এই ডেটা যদি দেখি, চার্টটা দেখলে দেখতে পাচ্ছি যে 2014 সালে 2014 সালে মার্চ মাসে আসলে 10.54 পি ক্রিয়েট করে, বা লোয়ার একটা পি আসে। এরপর কিন্তু কোভিড এর টাইমে অল টাইম লো পি তে চলে আসে। কোভিড এর পর 10.52 যেটা ছিল মান্থলি হিসাবে 2021-এর এপ্রিল মাসে 10.52 ছিল। বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখন বা এই সপ্তাহে সেটা 9.93 চলে গেছে, যেটাকে বলা যায় যে আসলে এখন অল টাইম লো পি তে চলতেছে। আমরা আশা করতেই পারি যে যে কোনো টাইমে মার্কেট হয়তো ঘুরে যাবে। এখন মার্কেট কালকেই ঘুরবে এরকমটা না, মানে শিওর করে বলা যাবে না। আর একটু টাইম হয়তো নিলেও নিতে পারে। তবে হ্যাঁ, যে কোনো সময় ঘুরে যেতে পারে, বা ঘুরে যাওয়ার যে ক্রাইটেরিয়া গুলা সেখানেই আছে। এখন এইখান থেকে মার্কেট আসলে কোথায় সাপোর্ট নেবে সেটা নিয়ে আর ডিসকাস করতে চাই না, বা সেটা নিয়ে আসলে বলার কিছু নাই। কারণ মার্কেট অলরেডি সাপোর্ট নেওয়ার কথা, বা অলরেডি সাপোর্ট নেওয়া উচিত ছিল। বিভিন্ন কারণে নেয় নাই। এখন দেখা যাক সেই কারণগুলো সামনের দিকে আরো ত্বরান্বিত হয় নাকি সেটাকে আমরা আরো স্লো করে দিতে পারি। সেক্ষেত্রে হয়তো মার্কেট যে কোনো টাইমে সাপোর্ট নিলেও নিতে পারে। তো এবার আসা যাক আপনাদের রিকোয়েস্টেড স্টক গুলা। প্রথম যে স্টকটা ছিল সেটা হলো যে আইটিসি বা ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট। এটা একটা আইটি সেক্টরের স্টক। এর যদি আমরা প্রিভিয়াস ইয়ারের অ্যানুয়াল ইপিএসটা দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা মোটামুটি ভালো গ্রো করতেছে। মাঝখানে কোভিড এর টাইমটাতে একটু খারাপ গিয়েছিল, তারপর কিন্তু আবার কন্টিনিউয়াসলি গ্রো করতেছিল। তো এর যদি আমরা 3 কোয়ার্টারের ডেটা দেখি, 3 কোয়ার্টারের ডেটাও দেখতে পাচ্ছি যে লাস্ট ইয়ারের তুলনায় এই ইয়ারে মোটামুটি বেটার একটা ডেটা এসেছে। চার্টে দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা প্রাইসটা উঠে গিয়ে এখন একটু কারেকশনে আছে। তো এই স্টকটা নিয়ে বলবো, পজিটিভ পয়েন্ট হলো যে এদের কিন্তু একটা যে ব্যাংকিং যে এটিএম বুথের সার্ভিস, মেইন সার্ভিস এদের ওটাই।
তো বাংলাদেশ যেহেতু সামনের দিকে ক্যাশলেস বাংলাদেশ করার একটা প্ল্যান করতেছে, সেক্ষেত্রে কিন্তু অনলাইন ট্রানজেকশন বা এই যে ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং গুলা কিন্তু আরো বেশি ত্বরান্বিত হবে। সেক্ষেত্রে এটার একটা সুবিধা আছে বা একটা অ্যাডভান্টেজ পাবে বলে আমার কাছে মনে হয়। তো এখানে যদি এটার কারেকশন কোথায় শেষ হয় সেটা দেখে, কারেকশন শেষ হওয়ার পরে কিছুটা রিভার্স নেওয়া শুরু করলে তখন হয়তো এখানে কিছু ইনভেস্ট করা যেতে পারে লং টার্ম বা 1-2 বছরের জন্য। লং টার্ম বলতে আসলে মোটামুটি পজিশন ট্রেডের জন্য 1-2 বছরের জন্য একটা পজিশন এখানে নেওয়া যেতে পারে হয়তোবা। যাই হোক, নেক্সট যে স্টকটা এটা হলো যে বাংলাদেশ সাবমেরিন কেবল, যেটা আসলে এইখানে বিএসসিসিএল, বাট এখন এটার নাম পরিবর্তন হয়ে গিয়েছে যে বিএসসি পিএলসি। তো এটার যদি আমরা ডেটাটা দেখি, বিএসসি পিএলসি যে পেজটা, ওইখানে ডেটা নাই যেহেতু, এই জন্য আসলে বিএসসিসিএল এ নেয়া। তো এটা যদি আমরা দেখি এর অ্যানুয়াল যে ডেটাটা সেটা যদি দেখি, কিন্তু অনেক দিন ধরে তার এই পেজটা কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছিল। তো এটা কিন্তু একটা গ্রোথ স্টক হিসাবে বিবেচিত হয়ে আসতেছিল। গ্রোথ স্টক আর ভ্যালু স্টকের মধ্যে পার্থক্য কি, এটা যদি আপনারা কেউ জানতে চান কমেন্ট করে জানাবেন, আমরা কোনো একটা ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এটা একটা সময় পর্যন্ত গ্রোথ স্টক হিসেবে বিবেচিত হয়ে আসতেছিল, যে কারণে ইনস্টিটিউটদেরও মোটামুটি আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। বাট এই বছর দেখা যাচ্ছে যে 3টা কোয়ার্টারে মোটামুটি ভালো লেভেলে ফল করেছে। একই সাথে এরা যেহেতু একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্টের কাছ থেকে কিছু টাকা লোন নিয়েছিল, যেটার এগেনস্টে এরা কিছু রাইট শেয়ার ইস্যু করবে, যেটাকে হয়তো বাজার একটা নেগেটিভ নিউজ হিসেবে দেখছে, যে কারণে হয়তো প্রাইসের একটা ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও গ্রোথ স্টক গুলাতে আসলে এই জিনিসটাই হয় যে গ্রোথ স্টক গুলাতে যখন এরা গ্রোথ ফেজে থাকে তখন সবাই ইনভেস্ট করতে থাকে, তারপর যদি এর 1টা বা 2টা কোয়ার্টারে বা একটা ইয়ারের ডেটা যদি খারাপ আসে, তখন দেখা যায় যে এর হাইপটা যেরকম ক্রিয়েট হয়েছিল ওই হাইপটা তার চাইতে হয়তো আরো বাজেভাবে পড়তে থাকে। সো এই স্টকটার ক্ষেত্রে হয়তো ওই জিনিসটাই দেখা যাচ্ছে। আমরা আশা করব সামনের দিকে এর ফাইন্যান্সিয়াল ডেটা গুলো ভালো আসবে, তখন হয়তো আবার গেট ব্যাক করবে। আর বিএসসিসিএল এর ক্ষেত্রে আরেকটা, যেটা এতদিন কিন্তু ও যে সাবমেরিন কেবল যে বিজনেসটা, এই বিজনেসে কিন্তু মনোপলি একটা বিজনেস ছিল। বাট সামনের দিকে কিন্তু ওর প্রাইভেট সেক্টরে কিছু কম্পিটিটর চলে আসতেছে। সামিট গ্রুপ মিলে, আরো কয়েকটা গ্রুপ মিলে ওরা সাবমেরিন কেবলের বিজনেস করবে। সো এই ক্ষেত্রেও হয়তো ইনভেস্টররা এই নিউজটাকে হয়তো পজিটিভলি নিচ্ছে না, যেটার একটা রিফ্লেকশন আমরা হয়তো এর প্রাইসে দেখতে পাচ্ছি। যাই হোক, নেক্সট যে স্টকটা সেটা হলো যে আমরানেট, এটাও আইটি সেক্টরের একটা স্টক। তো আমরানেটের ক্ষেত্রে, আমরানেটের যেটা হয়েছে যে আমরানেট লম্বা একটা কারেকশন নিয়ে একটা জায়গায় মোটামুটি স্টেবল হচ্ছিল, এখন আবার দেখা যাচ্ছে যে নিম্নমুখী একটা প্রবণতা। তো এই স্টকটার ক্ষেত্রে হয়েছে, এই স্টকটা কিছুদিন আগে রাইট শেয়ার ইস্যু করেছে। এই যে এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই দিন কিন্তু পাবলিকের পোর্টফোলিওতে তাদের রাইট শেয়ারটা চলে এসেছে, যেই দিন দেখা গেল যে হিউজ একটা ভলিউমে বাই হয়েছে, তারপর থেকে কিন্তু প্রাইস আবার কমতেছে। তো এখানে যেটা হয়েছে হয়তো বা বলা যায় যে মার্কেটে হয়তো সাপ্লাই লাইনটা একটু স্ট্রং হয়ে গিয়েছে ডিমান্ডের তুলনায়, যেহেতু আসলে অনেকের পোর্টফোলিওতে স্টক চলে এসেছে। তবে রাইট শেয়ারের যেই ব্যাপারটা, বা রাইট শেয়ারের কারণে প্রাইস যতটুকু কারেকশন হওয়ার, এই জায়গায় কিন্তু হয়ে গিয়েছে। তো আশা করা যায় যে এখানে খুব বেশি কারেকশন হবে না। যে রাইট শেয়ার গুলো যাদের পোর্টফোলিওতে এসেছে তারা হয়তো কিছু শেয়ার অফলোড করছে, যে কারণে কিছুটা প্রাইসের ডাউনফল দেখা যাচ্ছে। আশা করা যায় যে এটা খুব শীঘ্রই একটা স্টেবিলিটির মধ্যে চলে আসবে। তো এই পর্বে আসলে আপনারা যে স্টকগুলা রিকোয়েস্ট করেছেন, আরো বেশ কিছু স্টকের রিকোয়েস্ট ছিল, বাট ওইগুলা আমাদের কাছে মনে হয় না যে এগুলার অ্যানালাইসিস দেয়া যায়, যে কারণে আসলে আমরা ওইগুলাকে অ্যানালাইসিস দেই নাই। আমরা সামনে আরেকটা পোস্ট করে দেওয়ার চেষ্টা করব, সেম এরকম একটা পোস্ট করার চেষ্টা করব। ওটার যদি আপনারা কোনো অ্যানালাইসিস চান, সেটা আপনারা আমাদের সেই পোস্টের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব যে সেখান থেকে স্টকগুলা নিয়ে সেটার একটা রিভিউ দেওয়ার। আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।